أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন পড়ছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017। বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এটা হচ্ছে 17 সালের 6 নম্বর আইন। 11 মার্চ 2017 এটা গেজেট প্রকাশ হয়। বাল্যবিবাহ নিরোধ আইন 2017 সালের 6 নম্বর আইন এবং 17 মার্চ 2017 সালে এটার গেজেট প্রকাশ হয়। এক দ্বারা বাল্যবিবাহ নিরোধ আইন 2017 নামে অভিহিত হবে, অবিলম্বে কার্যকর হবে। এক। দুই দ্বারা হচ্ছে সংজ্ঞাসমূহ। 2-এর 1-এ বলছে অপ্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক কারা? বিবাহের ক্ষেত্রে পুরুষের 21 বছর আর নারীর 18 বছর পূর্ণ হয় নাই এমন পুরুষ এবং নারী। কিসের জন্য পূর্ণ হয় নাই? বিবাহের ক্ষেত্রে পুরুষের বয়স 21 বছর আর নারীর বয়স 18 বছর পূর্ণ না হলে সেটা অপ্রাপ্ত বয়স্ক হিসেবে গণ্য হবে। 2-এর 2 অভিভাবক। অভিভাবক হচ্ছে গার্ডিয়ান বা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বা আইনানুগ অভিভাবক। এখন গার্ডিয়ান এন্ড ওয়াচ অ্যাক্ট 1890 এর অধীনে ঘোষিত অভিভাবক বা নিয়োগপ্রাপ্ত এবং ভরণ পোষণ বহনকারী ব্যক্তিকে বোঝায়, সে হবে অভিভাবক। 2-এর 3 প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হচ্ছে বিবাহের ক্ষেত্রে পুরুষের 21 বছর নারীর 18 বছর পূর্ণ, এইরকম নারী পুরুষকে প্রাপ্তবয়স্ক বলে। 2-এর 4 বাল্যবিবাহ। বিয়ের ক্ষেত্রে যে কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্তবয়স্ক হইলে বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে। তাহলে 2 আমরা 4টা সংজ্ঞা পাইলাম: অপ্রাপ্তবয়স্ক, অভিভাবক, প্রাপ্তবয়স্ক, বাল্যবিবাহ। 3 দ্বারা হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন এবং কার্যাবলী নির্ধারণ করতে পারবেন। তাহলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কে গঠন করবেন? সরকার। কাদের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করবেন? সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন এবং কার্যাবলী নির্ধারণ করতে পারবেন। 4 দ্বারা বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকারের প্রতিনিধির সাধারণ ক্ষমতা, যে বাল্যবিবাহ কারা কারা বন্ধ করতে পারবেন। বাল্যবিবাহ কারা কারা বন্ধ করতে পারবেন? ইউএনও, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা, উপজেলা প্রাথমিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় সরকারের প্রতিনিধি। কোনো ব্যক্তির মৌখিক বা লিখিত আবেদনে বাল্যবিবাহের সংবাদ প্রাপ্ত হইলে বন্ধ করবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে 4 ধারার প্রশ্ন হচ্ছে, বাল্যবিবাহ বন্ধ করতে পারেন কে? বাল্যবিবাহ বন্ধ করতে পারেন কে?
বাল্যবিবাহ বন্ধের ক্ষমতা আছে কার? তাহলে উত্তর হবে 4 দ্বারা ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় সরকারের প্রতিনিধি। স্থানীয় সরকারের প্রতিনিধি বলতে চেয়ারম্যান, মেম্বার, এরা বন্ধ করতে পারবেন। 5 দ্বারা বাল্য বিবাহের উপরে নিষেধাজ্ঞা আরোপ এবং নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। আদালত নিজ উদ্যোগে বা কোনো ব্যক্তির অভিযোগে বাল্য বিবাহের সংবাদ প্রাপ্ত হইলে এটা বিবাহ বন্ধের নির্দেশ দিতে পারেন। 2, আদালত নিজে বা আবেদনে এই আদেশ প্রত্যাহার করতে পারেন। 3, এক উপধারার আদেশ যদি কেউ ভঙ্গ করে তাহলে 6 মাস কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারেন। আর যদি জরিমানা না দেয় তাহলে 1 মাস কারাদণ্ডে দণ্ডিত হবে। এখন যদি 5 ধারার প্রশ্ন দেয়, বাল্যবিবাহ বন্ধে আদালতের ক্ষমতা এবং নিষেধাজ্ঞা আরোপের বিধান কি? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে 5 ধারা, যে আদালত নিজ উদ্যোগে বা কোনো ব্যক্তির আবেদনে বাল্য বিবাহের সংবাদ পাইলে বন্ধ করতে পারবেন। আর যদি এইটা কেউ অমান্য করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 6 মাস কারাদণ্ড, অনধিক 10,000 বা উভয় দণ্ড। 6 ধারা হচ্ছে মিথ্যা অভিযোগ করার শাস্তি। মিথ্যা অভিযোগ করার শাস্তি, এটা কি পুলিশের নিকট মিথ্যা অভিযোগ করার শাস্তি নাকি আদালতের নিকট মিথ্যা অভিযোগ করার শাস্তি? এটা হচ্ছে আদালতের নিকট। অর্থাৎ এই যে 5 ধারায় যেই ব্যক্তি আদালতকে মিথ্যা অভিযোগ দিল সেই ব্যক্তি 6 মাস কারাদণ্ডে দণ্ডিত হবে, 30,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড। আর যদি এই জরিমানার টাকা না দেয় তাহলে আরো 1 মাস কারাদণ্ডে দণ্ডিত হবে। বাল্য বিবাহ নিরুত আইনের 6 ধারা। 7 ধারা হচ্ছে বাল্য বিবাহ করার শাস্তি। তাহলে যে বাল্য বিবাহ করলো তার শাস্তি হবে 7 ধারায় প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ। অর্থাৎ এক পক্ষ প্রাপ্তবয়স্ক, অন্য পক্ষ অপ্রাপ্তবয়স্ক হইলে তার শাস্তি হবে 7/1। আর যদি দুই পক্ষই অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তাদের শাস্তি হবে 2। তাদের শাস্তি কি হবে? 2। তারা কিন্তু জেলে যাবে না, তাদেরকে আটক আদেশ দিবে। আটক আদেশ দিবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, এবং জরিমানা বা উভয় আদেশও দিতে পারেন। আটক আদেশ বা জরিমানা উভয়টাই করতে পারেন। তবে যদি অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে তাদের অভিভাবক বা পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের বা দণ্ড প্রদান করা হয় তাহলে এই যে নাবালক যারা আছে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। তাহলে বাল্যবিবাহ বন্ধে বাল্যবিবাহ বন্ধে বা বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে শাস্তির ব্যতিক্রম কি? বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে শাস্তির ব্যতিক্রম কি? শিশু কি এটা কি হ্যাঁ, শিশু শিশু কি দিছে? এখানে দুইটা আসবে, একটা আসবে 7/2 আর একটা আসবে 10 দ্বারা। এই দুইটা আসবে ব্যতিক্রম। প্রাপ্ত প্রাপ্ত বয়স উভয় দিকে। রেদওয়ানের কথা ক্লিয়ার না? তার এক হচ্ছে যে বয়স্ক যদি হয় 7/3
উপধারা 2 এর বিচার এবং শাস্তি হবে শিশু আইন অনুসারে, তাহলে নাবালকের বিচার হবে শিশু আইন অনুসারে, তার বিচার হবে। 8 ধারা বাল্য বিবাহ সংশ্লিষ্ট পিতামাতা বা অন্যান্য ব্যক্তির শাস্তি। পিতামাতা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি আইনের বাইরে কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বাল্য বিবাহের জন্য অনুমতি বা নির্দেশ বা কোনো কাজ করলে সেই ব্যক্তি দণ্ডিত হবে। বাল্য বিবাহ করার জন্য কি করছে, অনুমতি দিছে বা নির্দেশ দিছে, অথবা কোনো কাজ করছে, কিসের জন্য, এই বিবাহটা হওয়ার জন্য যদি কোনো কাজ করে, তাহলে তার শাস্তি হবে বাল্য বিবাহ নিরোধ আইনের 8 ধারা। বাল্য বিবাহ নিরোধ আইনের 9 ধারা হচ্ছে বাল্য বিবাহ সম্পাদন বা পরিচালনা করার শাস্তি। যদি কোনো ব্যক্তি বাল্য বিবাহ সম্পাদন করে বা পরিচালনা করে, তাহলে তার শাস্তি হবে 9 ধারা। আর 10 ধারা হচ্ছে বাল্য বিবাহ বন্ধের উদ্যোগী হওয়ার শর্তে বাল্য বিবাহের অভিযোগ হতে অব্যাহতি। অর্থাৎ বাল্য বিবাহ উদ্যোগের অভিযুক্ত ব্যক্তি নির্ধারিত ফরমে মুচলেখা দিয়ে ভবিষ্যতে বাল্য বিবাহ জড়িত হবেন না বা বাল্য বিবাহ বন্ধ উদ্যোগী হবেন, সেই মর্মে আনিত অভিযোগ হতে তাকে অব্যাহতি প্রদান করতে পারবেন। 10 ধারা। 11 ধারা বাল্য বিবাহ নিবন্ধক বা খাজির শাস্তি। বাল্য বিবাহ নিবন্ধক বা খাজির শাস্তি। কোন বিবাহ নিবন্ধক বা খাজি বাল্য বিবাহ যিনি নিবন্ধন করে, তাহলে তার শাস্তি হবে 2 বছর বা কমপক্ষে 6 মাস, 50,000 জরিমানা বা উভয়দণ্ড। জরিমানা না দিলে 3 মাস, আর তার লাইসেন্স এবং নিয়োগ বাতিল হবে। অতিরিক্ত দণ্ড হবে, লাইসেন্স এবং নিয়োগ বাতিল হবে। 12 ধারা হচ্ছে বয়স প্রমাণের দলিল। বাল্য বিবাহ করতে ইচ্ছুক নারী বা পুরুষের বয়স প্রমাণের জন্য জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট বা প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা পাসপোর্ট আইনগত দলিল হিসেবে বিবেচিত হবে। তাহলে এখন আমরা এখানে পাইলাম কি, যারা বিয়ে করতে চায় তারা কি কি দলিলগুলা হাজির করবে বা খাজির নিকট দিবে। যে বিয়ে করতে গেলে খাজিকে একটা কাগজ দিতে হবে বয়স প্রমাণের জন্য, যে তার বয়স 18 আর 21 হয়েছে। নারীর ক্ষেত্রে 18, পুরুষের ক্ষেত্রে 21 হইলে পরে সে বিবাহ করতে পারবে। 13 ধারা ক্ষতিপূরণ প্রদান। এই আইনের যে অর্থদণ্ড আরোপ করা হয়, এই অর্থদণ্ড হতে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। ক্ষতিগ্রস্ত পক্ষ বলতে কারে বোঝানো হয়েছে? এই যে 13 ধারায় বললো যে আরোপিত অর্থ হতে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। তাহলে এই ক্ষতিগ্রস্ত পক্ষকে পুরুষ নাকি নারী? নারী। ক্ষতিগ্রস্ত পক্ষ কি নারী? যার বয়স 18 বছরের নিচে। যে অপ্রাপ্ত বয়স্ক সেই হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এখন ছেলের বয়স 17 বছর, মেয়ের বয়স 18 বছর বা 19 বছর, বিয়ে করলো, এখন তাকে জরিমানা করা হইলো, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ কে হইল? ছেলে পক্ষ, যার বয়স প্রাপ্ত হয় নাই, অথবা
মেয়ের বয়স 16, ছেলের বয়স 21, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে মেয়ের পক্ষ। তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে যার বয়স পূর্ণ হয় নাই, তাকে দিবে। আর যদি দুই পক্ষই কি করে অপ্রাপ্তবয়স্ক হয়, তাহলে জরিমানা সরকারি কোষাগারে জমা দিবে। 13 ধারা। 14 ধারা হচ্ছে অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা। এই আইনের অধীনের অপরাধ আমলযোগ্য হবে, জামিনযোগ্য হবে, আপোষ অযোগ্য হবে, অর্থাৎ আপোষ করা যাবে না। 14 ধারা। 15 ধারা হচ্ছে বিচারের পদ্ধতি। বিচারের পদ্ধতি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 22 অধ্যায় অনুসারে হবে বিচারের পদ্ধতি। ফৌজদারি কার্যবিধি 22 অধ্যায় কোন ধরনের বিচার হয়? ম্যাজিস্ট্রেট আদালতে, নাকি সংক্ষিপ্ত পদ্ধতি, নাকি দায়রা আদালতে? ম্যাজিস্ট্রেট, 22 অধ্যায় ম্যাজিস্ট্রেট আদালতে। 22 অধ্যায় কি ম্যাজিস্ট্রেট নাকি সংক্ষিপ্ত বিচার? সংক্ষিপ্ত বিচার। তারপরে হচ্ছে 16 ধারা সরেজমিনে তদন্ত। এই আইনের অপরাধের সংগঠিত অপরাধের নিষ্পত্তির জন্য ঘটনার সত্যতা জানার জন্য আদালত সরেজমিনে বা সরকারি কর্মকর্তা বা স্থানীয় সরকারের প্রতিনিধি বা অন্য কোনো ব্যক্তিকে তদন্ত করে 30 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। আদালত কি করবে? নিজেও তদন্ত করতে পারেন বা কোনো সরকারি কর্মকর্তা বা স্থানীয় মেম্বার চেয়ারম্যানকেও বলতে পারেন যে আপনি তদন্ত করিয়া 30 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করেন তদন্ত। তবে যদি যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেন তাহলে আরো 15 কার্যদিবস বৃদ্ধি করতে পারবেন এবং আদালতকে লিখিতভাবে জানাবেন। বাল্যবিবাহ নিরোধ আইনের 16 ধারা। 17 ধারা হচ্ছে মোবাইল কোর্ট আইন প্রয়োগ। অন্য আইনে যাই থাকুক, 17 ধারায় এই বাল্যবিবাহ নিরোধ আইনের ক্ষেত্রে মোবাইল কোর্ট আইন পরিচালিত করে তাদেরকে দণ্ড দেওয়া যাবে। 18 ধারা অপরাধ আমলে নেওয়ার সময়সীমা। এই আইনের সংগঠিত কোনো অপরাধ সংগঠন হওয়ার 2 বৎসরের মধ্যে অপরাধ আমলে গ্রহণ করতে পারবেন। 2 বৎসরের ভিতরে, অর্থাৎ বিয়ে করছে, বিয়ে করার পরে 2 বৎসরের ভিতরে যদি মামলা করে তাহলে সেইটা আমলে নিতে পারবেন। আর 2 বছর পরে যদি গিয়ে কোর্টে মামলা হয় বা কেউ অভিযোগ জানায় তাহলে সেইটা আর আমলযোগ্য হবে না বা আদালত আমলে নিতে পারবেন না। 19 ধারা বিশেষ বিধান। এই আইনে যাই থাকুক, শিশুর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে শিশুর পিতামাতা বা অভিভাবকের সম্মতিক্রমে বিবাহ অপরাধ হিসেবে গণ্য হবে না। অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে কি? শিশু আইনের 19 ধারার বিশেষ বিধান।